একতারিনাটাই আমার সঙ্গে পড়ে। লন্ডন স্কুল অফ বিজনেসে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমএস করছি। মেয়েটা বুদ্ধিতে স্প্যানিশ, মেজাজে আইরিশ আর দেখতে ইন্ডিয়ানদের মতো। ভীষণ রকচটা একতারিনা। আমি তাকে কখনো একতা আবার কখনো বা রিনা নামে ডাকি। ও ফিক করে হাসে, জানতে চায় একতা বা রিনা নামে আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। একতা বা রিনাকে ক্লাসে কেউ তেমন পছন্দ করে না, কারণ ও আইরিশদের মতো গোয়ার। রেগে গেলে বদলে যায় ওর মুখচ্ছবি, যেন ঠেলে বেরিয়ে আসে লালমুখো মেয়েটার চোখের মণি দুটো। এত বেশি রেগে যায় যে ওর গলা থেকে যা বেরোয় তাকে মোষের গ্যাক গ্যাক বা বাঘের হাঁক বলেও ঠিক বোঝানো যাবে না। তবে আমি জানি একতা মেয়েটা নেহায়েত মন্দ নয়। সহপাঠী হিসাবে ও আমাকেই যা একটু মান্নিগুন্নি করে। ক্লাস মিস গেলে আমার কাছে হেল্প চায় একতারিনা। ওর গায়ের রং সাহেব সুবোদের মতো উজ্জ্বল নয়, বরং এশীয়দের মতো খানিক শ্যামলিমা আর হরিদ্রাবের মিশেল আছে। হঠাৎ একদিন একখানা ফ্যামিলি ছবি এনে একতা বলল, দেখো তো নীল, এই ছবিতে কজন মানুষ দেখা যাচ্ছে? ভালো করে, খুব মনোযোগ দিয়ে দেখবে, ব্যাপারটা সিরিয়াস। পুরুষানুক্রমে ধনী পরিবারের মেয়ে একতা। যখন যা মন চায় তখনই তা পেয়ে যায় সে। একতা সেদিন আমাকে ইউনি থেকে ওর স্বচালিত বিএমডব্লিউতে তুলে নিয়ে সেন্ট্রাল লন্ডনের গ্রিন পার্কে এনে ফেলল। খেয়ালি মেয়েটার যখন রোগ চাপে তখন কারো কথা খুব একটা কানে তোলে না। সত্যি কথা বলতে মাঝে মাঝে খুব বিরক্ত হলেও ওর দু চোখে নিপাট সারল্য আমাকে আবিষ্ট করে, তাই সব মুখ বুজে সয়ে যাই। আপনারা একে যদি বন্ধুত্ব বলেন তবে বন্ধুত্ব, প্রেম বললে প্রেম। আসলে একতাকে আপাতত প্রশ্রয় না দিয়ে বুঝি আমার নিস্তার নেই। আর এই ছায়াসঙ্গিনীর মূল রহস্য সেখানেই। শীতের শুরুতে হরদম পাতা ঝরছে গ্রিন পার্কে, আবার মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি। ছাতিম গাছের মতো দেখতে লন্ডন প্লেনের নিচে বসে ছবিটা দেখছি। একথা ননস্টপ ওয়াকার্স চিপস চিবাচ্ছে, সঙ্গে ঢকঢক করে গিলছে ব্লুবেরি ফলের জুস। আমি ছবিতে বোধ। একথা যখন বলছি সিরিয়াস, তখন গম্ভীর না হয়ে উপায় নেই। যথাযথ গুরুত্ব না দিলে রেগে গিয়ে হয়তো আমার মাথায় মারবে গাগটা। ছবিতে দুজন মাত্র মানুষ, ব্যাকগ্রাউন্ডে শহরের কোনো গ্রেভইয়ার্ডের ছবি। বেশ পুরনোই মনে হয়। ছবি ও শ্মশান দুটোই পুরনো। জায়গাটা কোথায়? একতার চোখে চোখ রাখলাম আমি। অনুমান করো, অনেকদিন হয় তুমি লন্ডনে আছো নীল, ইউ মে গেস। উল্টো প্রশ্ন ছুড়ল একতারই না। বেকুবের হাসি হাসলাম, কারণ লন্ডনে পড়তে এসে আর যাই হোক কবরখানার ব্যাপারে মোটেও উৎসাহ বোধ করিনি। রহস্য চালবাসি কথা ঠিক, জানি না, তুমি বলো। আমি হার স্বীকার করে নিলাম। একথা তাও সঠিক উত্তর দিল না। বলল, ছবির পটভূমি কোন গ্রেভিয়ার্ড ওটা তোমার গবেষণার বিষয় নয় নীল। দয়া করে বলো, এই ছবিতে কটা মানুষের অবয়ব দেখছো? কেন? দুজন, একজন পুরুষ অপরজন মহিলা। এ নিয়ে গবেষণার কি আছে? ক্রমশ আমার স্বরে উত্তাপ বাড়ছে। মেয়েটা পেয়েছে কি? বাঙালি বলে আমার মেজাজ মর্জি খুব যে শীতন তা কিন্তু নয়। বর্ণময় লন্ডন প্লেনের একটা পাতা সহসাই খসে পড়ল একতার চুলে, যেন ঠিক প্রজাপতির মতো। মেয়েটা হেয়ালি মাখা হাসি উপহার দিল। সত্যি, বিলেতি বিকেলে বড্ড মোহময় লাগে মেয়েটাকে। একথা সুন্দর, অপাববিদ্ধ চাহনি ওর। একতার সব ভালো, শুধু ওই আইরিশ মেজাজটা ছাড়া। ও শ্লেষের সুরে বলল, তুমিও পারলে না। ভেবেছিলাম তুমি পারবে, কারণ তুমি বাঙালি, তোমরা বুদ্ধিমান। এখন দেখছি তুমিও গড়পড়তা মানুষের মতো। তলিয়ে দেখার ক্ষমতা বা চোখ তোমার নেই। তুমি হেরে গেলে নীল। তুমি অ্যাভারেজের দলে। কথাটায় খোঁচা আছে বেশ বুঝতে পারি, কিন্তু অসহায়ের মতো কিল খেয়ে কিল চুরি করতে হলো, কারণ ছবিতে দুজন মানুষের ছবি ছাড়া সত্যি আর কিছু দেখতে পাইনি যে। ছবিটা খানিক আবঝাও। যদ্দূর মনে হয় কোনো এক শহুরে কবরখানায় সাঝের মুখে উবু হয়ে বসে আছে দুজন মধ্যবয়সী নারী পুরুষ। পটভূমি আবঝা, তাই ভালো বোঝা যায় না। এরা কারা চিনতে পারো? একতার পরবর্তী প্রশ্ন। সম্ভবত তোমার কোনো রিলেটিভ। সেফ সাইডে থেকে উত্তর দিলাম। নতুন করে অ্যাভারেজ মার্কস পেতে চাইনি। এটা কোনো উত্তর হলো না। বি মোর স্পেসিফিক, নইলে ফুল মার্কস পাবে না। তোমার বাবা মা? কিছু না বুঝেই বললাম। হলো না। তুমি একটা বুদ্ধ। গ্রেভিয়ার্ডের ক্রুজ চিহ্ন বা দেয়ালের গায়ে সাঁটা মার্বেলের স্থাপত্য লক্ষ্য করেছ? ওটা অন্তত 100 বছরের পুরনো। এ জাতীয় মার্বেল এখন আর বাজারে নেই। সময়ের বিবেচনায় কি করে ছবিটা আমার বাবা মায়ের হবে? তাহলে তোমার গ্র্যানি গ্র্যান্ডপার নিশ্চয়ই। আমি একের পর এক আধারে ঢিল ছুড়ে যাচ্ছি। ইয়েস নীল, ওটা আমার দাদা দাদির ছবি, আর কবরে শুয়ে আছেন সম্ভবত আমার গ্রেট গ্র্যানি। বিলিতিরা ভূত দেখবে তাতে আর আশ্চর্য কি? ইচ্ছে করেই সম্ভবত শব্দটার উপর বিশেষ জোর দিয়েছে একথা। আমি এর কারণ জানতে চাইলে ও যা বলল সেটা মেনে নেওয়া আমার পক্ষে সত্যি কঠিন, কারণ পুরোপুরি একজন তরতাজা ভৌতিক ছবি ছেপেছে পত্রিকাটি।
ডাউন টু আর্থ অর্থাৎ বস্তুনিষ্ঠ ও বাস্তববাদী মানুষ আমি। কোনো রকম হেয়ালি বা অবাস্তবতা মেনে নিতে প্রস্তুত নই। কথা জানাল ছবিটার ওই কবরে আদৌ আমার গ্রেট গ্র্যানি দাদিমার মা শুয়ে আছেন কিনা কেউ জানে না। তুমি বরং ছবিটা নিয়ে যাও, সময় নিয়ে ভালো করে দেখো, তাহলেই বুঝবে আমি কি বলতে চেয়েছি। একটু রাগত স্বরেই জানিয়ে দিয়ে আমি, সে না হয় দেখব, তুমি শুনে রাখো কথা, আমি ভূত ফুত কোনো কিছুতে বিশ্বাস করি না, তাই আমাকে প্লিজ গাঁজাখড়ি গল্প শোনাতে এসো না, তাতে লাভ হবে না কিছু। এর উত্তরে একথা আমার দিকে এমনভাবে তাকালো যেন মারাত্মক ভুল কিছু বলেছি। একথা কষ্ট পেয়েছে ঠিক, কিন্তু তাতে করে আমি আরও খানিক খোঁচালাম। আমার বইয়েই গেল। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এখানে এসেছি একটু এগিয়ে যেতে, বিশ্ব দরবারে হাস্যকর করার জন্য নয়। আমি যথারীতি ডেরায় ফিরলাম। একথার BMW আমাকে ড্রপ করে দিল। এর ঠিক 2 দিনের মাথায় দুটো ঘটনা ঘটল, দুটোই আকস্মিক এবং যার পরনাই অবাস্তব। সানডে টাইমস ট্যাবলয়েডে খবর বেরোলো, ব্যাস এতেই ক্ষেপে ঝাল বেচারা একাতারিনা। ইউকের অন্যতম শরিক দেশ ওয়েন্সের এক শহরে গারিক কাসেল নামে একটি জায়গা আছে। সেই পুরনো দুর্গে কাল রাতে মহিলা ভূত বা প্রেতিনী দেখা গেছে, কয়েকজন প্রত্যক্ষ করেছে এই ঘটনা। এ খবরের পুরোটাই সত্যি, একটুও মিথ্যের মিশেল নেই। এই অবধি ঠিক ছিল। কথা কে না জানে ভূতপ্রেত বিষয়ক গালগল্পর আদিনিবাস তথাকথিত পশ্চিমা বিশ্ব। ইউরোপিয়ানরা ভূতের গপ্প পেলে যথেষ্ট রস পেলে পেটের খিদেও থাকে না। কিন্তু সানডে টাইমস সবিস্তারে লিখেছে উইলি কেভিন নামের সেই ভদ্রলোক নাকি ভূতলোক, চাইলে ওর প্রেতিনী দেখে তার ছবিও তুলেছেন। সেই ক্ষণভঙ্গুর গারিক কাসেলের জরাজীর্ণ কার্নিশে দেখা যাচ্ছে এক অল্পবয়সী মেয়ের ছবি। দেখতে সাধারণ মানুষের মতো নয়, মেয়েটির ঠোঁটে কাঁচা রক্তের আভাস আছে। ব্যাস, তামাম ব্রিটেন এই খবরে পপকর্নের মতো সউৎসাহে ফুটতে শুরু করেছে। সবার আগে ব্যাপারটা আমার নজরে আনলো মিস একাতারিনা, আমার বন্ধু। কি এবার বুঝলে নীল, তোমার আমার হিসেবের বাইরেও কিছু আছে? সানডে টাইমস তো আর ভুল ছাপেনি। একতার কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। বিলক্ষণ, সানডে টাইমস কখনো ভুল ছাপতে পারে না। কিন্তু ওই ফটোগ্রাফের উইলি কেভিন নামের লোকটা তোমার কোনো আত্মীয়? তুমি চাইলে জল তো ভূতের ছবি তুলে ছেপে দিল। ইচ্ছে করেই একথাকে খানিক খোঁচালাম। তুমি কি বলতে চাও নীল, আমাদের পত্রিকাওয়ালারা স্রেফ স্টান্টবাজি করে চলে? এতেই ভুনোয়েলিদের অ্যানন অ্যান্ড হ্যাভ রিয়েলি সামথিং টু শেয়ার উইথ আস। আমি বলিনি, জাস্ট বলতে চাইছি বেচারা কেভিন ক্যামেরা নিয়ে সেজেগুজে কি করে ভূতের দেখা পেল? ভূতের সঙ্গে আগে থেকেই তার অ্যাপয়েন্টমেন্ট ছিল বুঝি? এতেই বগুড়ার ধানি লঙ্কা চিবানোর মতো ফুঁসতে লাগলো একাতারিনা। আমি নাকি ওদের দেশের সেই পুরনো দুর্গে কাল রাতে ভূতদের অপমান করেছি, এ অপরাধ নাকি ক্ষমার অযোগ্য। ওর বক্তব্য এ অন্যায়ের কোনো রেয়াত হয় না। যাদের আমি অপমান করেছি সেই ভূতগণ নিজেরাই আমাকে চরম শিক্ষা দেবে। এর পরের ঘটনাটা একটু অন্যরকম, হাস্যকর নয়, ভয়ঙ্কর। গল্পে ভূতের ভূয়মির বিষয়ে আমি এককাল মোটামুটি নিশ্চিত ছিলাম। রাতের ব্যাপারটা আমাকে বড্ড কাহিল করে দিয়েছে। রাত তখন বোধহয় 1-1:30 হবে। লন্ডনের বাঙালি এলাকা ব্রুকলেনের পেটিকোট মার্কেট থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে আজ। সন্ধ্যায় ভারী নাশতা করেছি, তাই ডিনারের তাড়া নেই। তাও বাসায় ফিরে শুতে যাবার আগে কফি সহযোগে মেক্সিকান টোস্ট খেলাম। বাইরে শীতের প্রাবল্য, তাই শহর লন্ডন আজ আগে ভাগেই শুনশান হয়ে গেছে। ঠান্ডায় জবুধবু। শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য রেডিয়েটরের তাপ নিয়ন্ত্রক চাবিটা খানিক চাগিয়ে দিলাম। তারপর বিছানায় আধশোয়া হয়ে বসলাম একতার দেওয়া ছবিটা নিয়ে। দেখি না এতে কি আছে। ছবি যেন শুধু ছবি নয়, আশ্চর্য, দিনের বেলা যা চোখে পড়েনি এখন তা দিব্যি স্পষ্ট ধরা দিল। শেড আলা টেবিল ল্যাম্পের মরা আলোয় ছবিটা যেন অন্যরকম মনে হলো। একতা বারবার জানতে চাইছিল দুজন মানুষের বাইরে ছবিতে আর কিছু দেখা যায় কিনা। ছবিটা খুব স্পষ্ট নয়, আগেই বলেছি, বরং বেশ হেইজি, কিন্তু তাও বুঝতে অসুবিধা হয় না। ছবিতে দুজন মানুষের ঠিক পেছনে আরও একজন, একটা অবয়ব যেন উকি দিচ্ছে। এই তৃতীয় মানুষটি কে? এক থুথুরে বৃদ্ধার ছবি বলে ভ্রম হলো। ভ্রম নাকি সত্যি? শীর্ণ দেখতে, লোল চর্ম, বয়স আন্দাজ করা যায় অন্তত 90। একথা বলেছিল তার গ্রেট গ্র্যানি মারা যান বেশ বয়সে। কেমন করে মারা গেছেন বা তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল কিনা তা সে বলেনি। এমনও হতে পারে একথা সে কথা জানেই না। কবরখানায় তোলা ছবিটায় এই তৃতীয় ব্যক্তির অস্তিত্ব ক্রমশ প্রকট হলো। তিনি যে একতার পূর্বসূরি বুঝতে অসুবিধা হলো না। চেহারায় মিল আছে। কেমন এক অদ্ভুত নেশার ঘোরে বারবার ছবির দিকে তাকাতে বাধ্য হলাম।
ছবি থেকে চোখ সরাতে পারছি না। সহসা ব্ল্যাক আউট। লন্ডনে যা এক অবিশ্বাস্য ঘটনা, নাকি আমার টেবিল ল্যাম্পের ফিউজ কেটে গেল। চারপাশে প্রগাঢ় আধার, অপলক চেয়ে থাকি একতার দেওয়া ছবিটার পানে। সে কি? আমার আশপাশে টের পাই কারো অস্তিত্ব, পায়ের আওয়াজ, নিঃশ্বাসের শব্দ কিংবা মৃদু অথচ অনুভবযোগ্য আনাগোনা। ভুল শুনছি না তো? সহসাই মনে পড়ল সানডে টাইমেক্সে পড়ার গরিক কসলের সেই প্রীতিনীর কথা। চোখের পাতে কারো ছায়া ভাসছে বুঝি। একতার ছবিতে ছায়াবয়ব আর ওয়েন্সের গরিক দুর্গের কার্নিশে ঝুলে থাকা অশুভ অস্তিত্ব আমার সামনে নিমিষেই একাকার হয়ে গেল। বুঝলাম না আমি সত্যি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি কোনো। অথচ ছবির পেছনের ওই ছায়া শরীরের সঙ্গে একতার চেহারা দারুণ মিল। মনে হয় যেন ওটা একতার ভবিষ্যৎ অবয়ব। আরও বয়স হলে ও দেখতে এমনই হবে। মনে হলো একতাকে সেলফোনে ট্রাই করি, জানতে চাই ওর গ্রেট গ্র্যানি দেখতে ঠিক কেমন ছিলেন, একটু আগে যেমন দেখলাম সেরকম কিনা, বা আদৌ কাউকে দেখেছি কি। পুরোটাই বিভ্রান্তি নয় তো? সন্ধ্যের নাশতাটা বেশ ভারী হয়ে গিয়েছিল আজ। ঝলছানো হরিণের মাংস আর পেশোয়ারি পরোটা, তারপর ভরপেট সফট ড্রিঙ্কস, ক্যাডবেরি চকলেট ডজন খানেক। চকলেট এখানে ভারী সস্তা। এর পরের ঘটনা বিশ্বাসের অতীত, বলা যায় ঐন্দ্রাজি। কাউকে বিশ্বাস করানো যাবে না, কারণ আমি নিজেই এ ব্যাপারে নিশ্চিত নই। তবে ঘটনাটা ঘটেছে আমার চোখের সামনেই। সিইং ইজ বিলিভিং। বিশ্বাস না করে উপায় কি? পরদিন আলো ফুটতেই একতার ওয়েস্ট হ্যামস্টেডের বাসায় গিয়ে হাজির হলাম। সেন্ট্রাল, সার্কেল ও মেট্রোপলিটন তিনখানা টিউব লাইন বদল করে অনেকটা পথ গেলে একতার বাসা। এখানেই থাকতেন বিখ্যাত রোম্যান্টিক কবি জন কিস। হ্যামস্টেড হিথের বাড়িতেই এক উইলো গাছের নিচে বসে কিটস লিখেছেন তার মোস্ট ফেমাস গীতি কবিতা অড টু নাইটিঙ্গেল। এসব কথা একতা আমাকে বলেছে। ওর দাদার সঙ্গে কিটসের বাবার খুব খাতির ছিল শোনা যায়। শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। জন কিটস কত বড় মাপের কবি। তিনি লিখেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, কিংবা আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। বিশ্ব সাহিত্যে সত্য ও সুন্দরের এমন বিশ্বস্ত উপাসক আর হয় না। একতা বাড়িতে নেই, আমি হতাশ। ভোরে নাকি বেরিয়ে গেছে, কখন ফিরবে কেউ বলতে পারে না। অথচ একটা প্রশ্ন তাকে আমার করতেই হবে, উত্তর না জানা অবধি শান্তি নেই। ওর সেলফোন বন্ধ, নর্মালি যেমন থাকে। এমন বিরক্তিকর মেয়ে আর হয় না। মেজাজ মর্জি কখন বিগড়াবে বোঝার উপায় নেই। একটা চিরকুট রেখে এলাম একতার বাসায়, এসেই যেন আমাকে কন্ট্যাক্ট করে, ব্যাডলি নিডেড। কিন্তু তাতেও মনের শান্তি নেই। পাশেই টেস্কো এক্সপ্রেস থেকে টিউনা স্যান্ডউইচ ও কন্টিনেন্টাল বিনস দিয়ে নাস্তা সারলাম। তারপর নিরন্তর প্রতীক্ষা। জানতেই হবে একতার দেয়া ছবিতে যে গ্রেভইয়ার্ড দেখা যাচ্ছে ওটা কোথায়। আই নিড টু ভিজিট দ্য প্লেস আর্জেন্টলি। কে সে? কাল গভীর রাতে যে আমার বেডরুমে প্রবেশ করেছিল? অবশেষে একতাকে যখন পাওয়া গেল তখন নেমেছে রাত। শীতের দাপট আজ আরও বেশি। ঠান্ডার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। হাঁটুও যেন কথা শুনছে না, পা পিছলে যাচ্ছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা। ডিসেম্বরের শেষ দিকে লন্ডন শহর স্রেফ দোজক, বিশেষত শীতকাতুরে এশীয়দের জন্য। বলা বাহুল্য আমি তাদের দলে। মধ্য লন্ডনের ওয়ারেন স্ট্রিটে একতারিনার সঙ্গে মোলাকাত হলো আমার। ও তখন ঝোড়ো কাক। এই মেয়েকে আমি চিনি না। চোখ বসে গেছে, ঘোলাটে চাহনি, কণ্ঠস্বরও বদলে গেছে। ও বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছি নীল। ভালো তুমি এসে পড়েছ। কেন বলো তো? আমাকে এক জায়গায় যেতে হবে, তুমি যাবে আমার সঙ্গে? আশা করি আমাকে নিরাশ করবে না নীল। একতার কণ্ঠে অনুনয়। জেদি গলায় আমি বললাম, আমিও একখানে যেতে চাই যে, আজই এক্ষুনি। আমার যে আর কোনো উপায় নেই। এই রহস্য ভেদ না হলে আমার চোখে ঘুম আসবে না। কোথায় যাবে? তোমার দেয়া ছবির পটভূমি সেই কবরখানায়, হিস হিস করে বললাম। শুনেও এমন চমকালো বলার নয়। অট্টহাস্যে ফেটে পড়ল একতা। বলল, কি আশ্চর্য, আমিও যে গ্রেভইয়ার্ডের কথাই ভাবছিলাম। ইনফ্যাক্ট সারাটা দিন আমি ওখানেই ছিলাম। ফিরে এলে কেন তবে? কারণ তোমাকেও সঙ্গে চাই। রাতটা বড় নিরাপদ নয়। তার মানে তুমি ভয় পাচ্ছ তাই না একতা? মওকা পেয়ে জবরদস্ত খোঁচা দিয়ে ফেললাম। প্রতিটি পুরুষ জীবনে একবার অন্তত তার অপমানের বদলা নিতে চায়। আমিও সুযোগটা লুফে নিলাম। তখনও জানতাম না কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে আমার সামনে। একতা এসব গায়ে মাখেনি, বরং কঠিন নৈর্বৈক্তিক সুরে বলল, আমাকে সেখানে যেতে হবে। তুমি যাবে কিনা বলো, না গেলে আমি একাই যাবই।
ওর কণ্ঠের কাঠিন্য আমাকে তাড়িত করল। কেন যেন মনে হলো কোনো সর্বনেশে পথে এগোচ্ছি আমরা। আমি ও একতা এক অমোঘ নির্দেশে ছুটে চলেছি নিরুদ্দেশের দেশে। কবরখানা কোথায় জানতে পারি? জেনে কি লাভ? তামাম লন্ডনের কতটুকু তুমি চেনো? তাছাড়া জায়গাটা শহরের চৌহদ্দির ভিতরে নয়, বলা যায় শহরতলি বা খানিক গ্রামের দিকে। তাও বলো, জানা থাকলে ক্ষতি কি? একতা দুর্বোধ্য সুরে বলল, কস্টার ফার্ম হাউস। ওখানে বক্স হিল বলে একটা জায়গা রয়েছে, একটা পাহাড়, দেখতে বাক্সের মতো চৌকো, খুব নিরিবিলি আর শুনশান, যেন কোনো ফিউনারেল অনুষ্ঠানে বাইবেল পড়ে শোনাচ্ছে। কখন যাচ্ছি আমরা? এক্ষুনি, নো ওয়েস্ট অফ টাইম। একতার যেন আর তর্স হয়েছে না। লীলায়িত বিএমডাব্লিউ চেপে আমরা যখন রওনা হলাম, তখন নেমেছে রাত। লাল নীল হাজারো রঙে সয়লাব শহর, লন্ডনের অলিগলি। এই শহরের কিছু কিছু রাস্তা এত চাপা, গলি হলেও ঠিক বোঝানো যায় না। এখানে গাড়ির গতি সীমিত, মাখনের মতো গলে বেরিয়ে যায় গাড়ি। সড়ক দুর্ঘটনার কেস নেই বললেই চলে। লন্ডনের দক্ষিণ পশ্চিম ছুঁয়ে বেড়ে ওঠা কিউ গার্ডেনের ছায়া সুনিবিড় বুনো পথ ধরে সামনে এগোই। একতারিনা গাড়ি ভালোই চালায়। অটো গিয়ার স্মুথলি সাঁই সাঁই করে বাতাস কেটে পেরিয়ে যায় মাইলের পর মাইল। আমাদের দেশের হাইওয়েকে এখানে বলে মোটরওয়ে। কোনো ঝাঁকুনি নেই, কারণ এখানে 100% কাজ হয়। ঠিকাদাররা ঠকবাজি করে না, তাদের বাড়তি পার্সেন্টেজ গুনতে হয় না। প্রায় ঘন্টা দেড়েক যাবার পর থামল একতা। গাড়ি পার্ক করল বুনো রাস্তার ধারে। কি ব্যাপার, থামলে কেন? এসে পড়েছি? নো ডিয়ার, সবে সন্ধে, এখনো অনেকটা বাকি। চলো তাহলে এগোই। যাব তো, তবে তার আগে গলাটা একটু ভিজিয়ে নেওয়া দরকার। হেভি টেনশন হচ্ছে। গাড়ির খাবার পেট্রোলও নিতে হবে। রোড সাইড ইন, জবরদস্ত, ফ্যান্টাম বারমেড। গা ছমছমে পরিবেশের সঙ্গে খাপে খাপ মিলে যাচ্ছে। মানে করলে দাঁড়ায় ছায়াশলীরই মদ্য পরিবেশনকারিনী। ওসব হার্ড ড্রিঙ্কস গেলা আমার ঠিক আসে না। আমি কিলোখানে কোক নিয়ে নিলাম। পানির মতো ঢকঢক করে হুইস্কি গিলছে একতা, একেবারে খাঁটি, কিচ্ছু মেশায়নি সঙ্গে। কস্টার ফার্ম হাউসে গাড়ি থামল রাত 1টার কিছু পরে। এখানে বিজলি বাতির কোনো কারসাজি নেই। বোঝা যায় এলাকাটা নিপাট গ্রাম বা বিরান ভূমি। প্রচণ্ড শীতে গাড়ি থেকে নামতে সাহস হচ্ছে না, যদিও আমরা দুজনেই শরীরের আগা পাঁচতলা সব মুড়ে নিয়েছি ভেড়ার লোমে তৈরি ওভারকোট, মোটা উলেন র্যাপার আর বাঁদুরে টুপিতে। যেন নতুন কোনো চন্দ্রযানে চেপে চাঁদের বুকে বাড়ি বানাতে যাচ্ছি আমরা। এবার হাঁটতে হবে আমাদের। সামনে ওই যে পাহাড় দেখছো, ওটাই বক্স হিল। ওই পাহাড়ের ওপারের ঢালে সেই গ্রেভইয়ার্ড। ওখানেই হয়তো শুয়ে আছেন আমার সার্কাস লেডি প্রমাতমহী। ওর নাম কি ছিল? নেহাত বোকার মতো প্রশ্ন করি আমি। পরে মনে হলো এই প্রশ্নের আদতেই কোনো মানে নেই। 100 বছর আগে যে মরেছে, তার নামে কি এসে যায়? একতা বলল, ওর নাম সিন্ড্রেলা সিম্পসন, অ্যাংলো স্প্যানিশ মহিলা, সার্কাসের দলে কাজ করতেন। রিয়েলি? সার্কাসে কাজ করতেন মানে নাচতেন বুঝে? না, নাচাতেন। মায়ের মুখে শুনেছি তিনি সার্কাসের দলে হিংস্র বাঘেদের নাচাতেন। ওর কণ্ঠে নাকি জাদু ছিল, তাবৎ পুরুষেরা ওর প্রেমে হাবুডুবু তো। তবে সিন্ড্রেলার জীবনের শেষটা ছিল বড় করুণ। মানে কি হয়েছিল ওর? মানে স্বাভাবিক হয়নি ওর মৃত্যুটা। অনেকে অনুমান করেন যে সার্কাস টিমে তিনি কাজ করতেন, সেই টিমের মালিক আর চিফ ম্যানেজারের লালসায় বলি হন সিন্ড্রেলা। এদের কেউ একজন দাদিমার মাকে গলা টিপে বা বিষ খাইয়ে হত্যা করে। সো স্যাড। আমি যুগপৎ দুঃখ ও বিস্ময় প্রকাশ করি। এটা ইংরেজ কেতা, মানতে হয়। হাঁটতে হাঁটতে আমরা প্রায় বক্স হিলের কাছাকাছি পৌঁছে গেছি। শীত এখন আর তত লাগছে না, সয়ে গেছে। বিড়ালের মতো সাবধানে পা ফেলে চলতে হচ্ছে, কারণ বক্স হিল এলাকাটা পাথুরে। মাঝে মাঝে অমৃসৃণ পাথরের চাই মুখ উঁচিয়ে আছে। এর সামান্য ঘষা বা খোঁচা অ্যাডিডাস ব্র্যান্ডের কেটস ফুটো করার জন্য যথেষ্ট। এর পরের ঘটনা বর্ণনাতীত ও ভয়াবহ। বর্ণনাতীত এই কারণে যে পুরো দৃশ্যপট আমার দৃষ্টিগোচর হয়নি, আবার মোটা দাগে বলতে গেলে তা উপলব্ধিরও বাইরে। বক্স হিল গ্রেভিয়ার্ডের পাশে গিয়ে হঠাৎ মনে হলো আমি এখানে কেন এসেছি। আমার তো কোনো উপলক্ষ নেই। একটাই বা কেন এলো? শখানেক বছর আগে ওর প্রমাতামহী সার্কাস দলের নৃশংসতার শিকার হয়েছে, তাতে এতদিন বাদে মাঝরাতে তার কবর জিয়ারতের কি যুক্তি থাকতে পারে? আসলে মানুষ যখন ভুল করে, যুক্তিবুদ্ধির ধার ধারে না বলেই তা করে। আমরা এখন বক্স হিল কবরখানার ঠিক 10 গজের ভিতরে অবস্থান করছি। বিশাল এলাকা জুড়ে কবরখানায় শয়ে শয়ে মানুষের কঙ্কাল নিথর শুয়ে আছে।
কার কিভাবে মৃত্যু হয়েছে কে জানে। আমাকে চমকে দিয়ে চোখের পলকে কবরের কাছে ছুটে গেল একতারিনা। কবরটা একটু ভিতরের দিকে। একটা হাত তুলে ইশারায় ডাকলো আমাকে। আকাশে পানসে চাঁদ ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। আমি আবছা আধারে তড়িতাহতের মতো চেয়ে দেখছি। পাগলের মতো দু হাতে কবরের মাটি খুঁড়ছে একটা। পাশেই উঁচু হয়ে আছে বৃহদাকার ক্রুজ চিহ্ন। তারপর গলা চড়ালো একটা, নীল এদিকে এসো। বক্স হিলের চারদিকে পাহাড়ের বেষ্টনীতে বাধা পড়ল একতার কণ্ঠ। অনুরণিত হল, নী এসো। আমি ভয় পাচ্ছি। আমার শরীর ঘামতে শুরু করেছে। কানের ফুটো দিয়ে বেরোলো গরম হলকা। ভুল দেখছি। তারপর মুহূর্ত মাত্র একতাকে আর দেখা গেল না। সেখানে মাথা তুলল অদ্ভুত এক জিনিস, মুন্ডহীন কঙ্কাল। আমি ভুলে গেলাম চোখের পলক ফেলতে, কিংবা ভয়ে বন্ধ করে ফেলেছি চোখ। একতার দেয়া ছবিতে যাকে দেখেছি সেই ছায়া শরীর কফিনের পাল্লা খুলে বেরিয়ে এসেছে। একটা পাশে নেই, বা আছেও নেই, এর মাঝামাঝি কোথাও বিরামহীন দুলছে। কঙ্কালের দাঁটে তাজা রক্ত। 10 গজ খুব বেশি দূরে নয়, তাই বেশ দেখলাম একটা তখনও দুলছে হিস্টিরিয়ায় আক্রান্ত রোগীর মতো। তারপর বিভ্রান্ত হলাম। বুঝলাম না আমার ছুটে পালানো উচিত কিনা। তবে আমার বিভ্রান্তি বা অনিশ্চয়তা কেটে গেল খুব তাড়াতাড়ি, কারণ সেই রক্তমুখ ছায়া শরীর ক্রমশ এগিয়ে এলো আমার দিকে। আমার বন্ধু একটা নিমিষে ভ্যানিশ, নাকি ডুবে গেল সদ্য খোড়া কফিনের ভেতর। ওর প্রমাতামহীর কঙ্কাল বুঝি আর কবরে থাকবে না, মিশে যেতে চাইছে লোকালয়ে, জনারণ্যে। আতঙ্কের ঠান্ডা স্রোত নামল আমার শির দাঁড়াবে। দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আমি বোধহয় জ্ঞান হারাচ্ছি। নিমিষে মনে হলো, চাচা, আপন প্রাণ বাঁচা। নিতান্ত স্বার্থপরের মতো একতাকে ফেলে ছুট দিলাম অচেনা পথে। যেদিকে পারি দৌড়ালাম। বার কয়েক পাথরের চাইয়ে ঠক্কর খেয়ে পড়লাম মুখ থুবড়ে। তবুও থামলাম না, কারণ জান বাঁচানো ফরজ। ভাগ্যিস বিলেতে আসার আগে ড্রাইভিংটা শিখেছি। এবার কাজে লেগে গেল। একতার বিএমডাব্লিউতে চেপে সোজা মোটরওয়ে। তারপর আর কিছুই মনে নেই। এ কাহিনী এখানেই শেষ, তবে কিঞ্চিত এপিলগ এখনও বাকি। পরদিন সানডে টাইমস লিখল, বক্স হিল গ্রেভিয়ার্ড থেকে কফিন উধাও। 100 বছর আগের সার্কাস লেডি মিস সিন্ড্রেলা সিমসনের কফিনে অতর্কিত হামলা। এর পরের খবর সানডে টাইমস জানে না। আমি জানি। আমার প্রিয় বান্ধবী একতারিনাকে আর খুঁজে পাওয়া যায়নি।